তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 7-এর থার্ড সামেটিভ টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের ক্লাস 7-এর ইংলিশে নাম্বার রয়েছে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমেই আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো, অর্থাৎ এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, যে প্যাসেজটা তোমাদের বইয়ের থেকে নেওয়া, এটাকে সুন্দর করে পড়তে হবে এবং এটা রিলেটেড কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো আমাদের সলভ করতে হবে, যাকে আমরা কিন্তু সিন অংশ বলি। চলো আমরা এবার শুরু করছি পড়া। অনিলস মাদার মেমোরি ওয়াজ স্টোরস উইথ অ্যান incredible amount of folklores, and she would sometimes astonish us with her stories of spirit and mischievous ghost. খুব সুন্দর একটা গল্প কিন্তু এখানে বলেছে যে অনিলের মায়ের স্মৃতিপটে, অর্থাৎ অনিলের মায়ের মাথাতে বা স্মৃতিতে বা তার মনের মধ্যে অনেক রকমের কি রয়েছে, আত্মা প্রেতাত্মা সংক্রান্ত বিভিন্ন রহস্যময় গল্প রয়েছে। তিনি কিন্তু অনেক কিছু জানেন। কোন সম্পর্কে? আত্মা প্রেতাত্মা ভূত প্রেতের অনেক রকম কাহিনী জানেন, অর্থাৎ অনিলের মা অনেক রকমের ভূত প্রেতের কাহিনী জানেন। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যায়, when অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন, একদিন সন্ধ্যায় কী হলো, অনিলের বাবা শহরের বাইরে গেছিলেন। অ্যান্ড কমল অ্যান্ড আই হ্যাড বিন ইনভাইটেড টু স্টে দ্য নাইট অ্যাট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট ইন দ্য বাজার। তো আমরা কী করলাম, আমি এবং কমল সেদিনকে একটা নিমন্ত্রণ পেলাম অনিলদের যে দোতলা রয়েছে, সেই দোতলা বাজার সাইডের যে রুমটা সেখানে থাকার জন্য। হিজ মাদার বিগান টু টেল আস অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপ অফ ঘোস্ট। তো তার মা কী করলো, একটা সময় এলো এবং বিভিন্ন রকম যে ভূতের গল্প রয়েছে সে সংক্রান্ত, মানে বিভিন্ন টাইপের যে ভূতের সংক্রান্ত যে গল্প রয়েছে সেগুলো আমাদের কাছে বলতে এলেন। তার মানে বেশ উত্তেজনা একটা মুহূর্ত তৈরি হবে, কারণ ভূতের গল্প, তাই না? তারপরে দেখো বলেছে, শি হ্যাড নোন মুলিয়া দ্য মেইড সার্ভেইন হ্যাভিং জাস্ট টেকেন এ বাথ কেম আউট অন দ্য বারান্দা উইথ হার হ্যালোস। তাদের বাড়িতে একটা মেয়ে কাজ করতো, নাম ছিল তার মুলিয়া। সে কী করলো, স্নান টান করার পরে এই সন্ধ্যাবেলার দিকে, মানে স্নান করার সঙ্গে সঙ্গে কী করলো, বারান্দার দিকে এলো এবং তার মাথার মধ্যে যে চুলগুলো ছিল সেগুলো খোলা অবস্থায় রেখে বারান্দা দিয়ে হাঁটছিল। তারপর দেখো বলা হচ্ছে, মাই গার্ল ইউ আউট নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট সেইড অনিলস মাদার। ঠিক সেই সময় অনিলের মা সেই মুলিয়াকে বলল, আমার মেয়ে, তুমি যে ঘুরছো চুলগুলো খোলা রেখে এদিক দিয়ে বারান্দা দিয়ে, এই সময় মাথার চুলগুলো খুলে ঘোরা উচিত নয়। ইটস বেটার টু টাই এ নোট ইন ইট। চুলগুলোকে একটা কর্নার হলেও বেঁধে রাখো। বাট আই হ্যাভ নট ওয়েলড ইট সেড মুলিয়া। মুলিয়া তখন বলল যে, কিন্তু আমি তো এখনও তেল দেইনি, তো বাঁধবো কেন? তারপর দেখো বলেছে, নেভার মাইন্ড, কিছু মনে করো না, বাট ইউ শুড নট লিভ ইউর হেয়ার লাস্ট টুয়ার্ডস সানসেট। কিছু মনে করো না, সূর্যাস্তের পরে তোমার চুল, অর্থাৎ মেয়েদের চুলগুলো খোলা রাখতে নেই। দেয়ার আর স্পিড কল জেমস হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস লাইক ইয়োর্স। সন্ধ্যাবেলায়, বিকেলবেলায়, সূর্যাস্তের পরে কি হয় বলো তো, অনেক রকমের জিন, এই যে ভূত প্রেতগুলো আছে রাস্তাতে ঘোরে, আর যাদেরকে দেখে যে তারা চুল খোলা রেখে করছে, যে সমস্ত মেয়েরা যাদের চোখগুলো খুব সুন্দর কালো এবং মাথার চুলগুলো খোলা, তাদের উপর কিন্তু ভর করে, ভেবে দেখো একটু তুমি। তারপর দেখো বলেছে, দে মে বি টেম্পটেড টু ক্যারি অ্যাওয়ে। দেখো বলেছে, দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে। তারা শুধু তাই করবে না, তারা তো তোমার উপর আশ্রয় করবে, তার পাশাপাশি তোমাকে দরকার পড়লে নিয়েও চলে যাবে। তো যাই হোক, গল্পটা কিন্তু খুব সুন্দর একটা গল্প, তো তোমাদের বইতে রয়েছে, বাকি অনেকটা পোর্শন অবশ্যই পড়ে নেবে। দেখো এখানে আছে টি দ্য কারেক্ট অল্টারনেটিভস 4:1, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। অর্থাৎ আমরা প্রশ্ন পর্ব কিন্তু এবার শুরু করলাম। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড দ্য অনিলস ফ্রেন্ড স্টে ওভারনাইট? কোথায় অনিলের ফ্রেন্ড সারা রাত ছিলেন বা সারা রাত থাকার জন্য গেছিলেন? অপশন আছে দেখো, অনিল হাউস ইন দ্য ভিলেজ। তো প্রথমত বলছে যে অনিলের যে বাড়ি রয়েছে সেটা ভিলেজের দিকে, অর্থাৎ অনিলের গ্রামের বাড়িতে, এটা তো একদম ভুল।
অনিলস আপার স্টোরি ফ্ল্যাট ইন দ্য বাজার। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, তাই না? অনিলের যে বাড়িটা ছিল সেই তার হচ্ছে দোতলার, সেই কী বলেছে, দোতলার ফ্ল্যাটে সে কিন্তু ছিল, যেটা হচ্ছে বাজারের সাইডের। তাহলে বি নাম্বার অপশন রাইট হচ্ছে, তাহলে বাকিটা পড়ার দরকার নেই। চলো আসছি নেক্সট দেখো 2 নম্বর। হোয়াই ডিড অনিলস মাদার অ্যাডভাইস মুলিয়া টু টাই হার হেয়ার? এর মানে হলো এই যে অনিলের যে মা ছিল মুলিয়াকে তার চুল সংক্রান্ত কী উপদেশ দিয়েছিলেন বা কী বলেছিলেন? দেখো অপশন এতে আছে টু প্রোটেক্ট হার ফ্রম দ্য সান, তার চুলগুলো বা তাকে সূর্যের আলোর থেকে কী বলেছিল যে রক্ষা করো বা ভালো রাখো, এরকম তো কিছু বলেনি, তাই না? তাহলে এটা ভুল হবে। বি নাম্বার টু প্রোটেক্ট হার ফ্রম জিন্স, এটা কিন্তু সে বলেছিল যে তুমি তোমাকে এই ভূত পেতের হাত থেকে বা জিনের হাত থেকে রক্ষা করো, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। নেক্সট চলে আসছে দেখো পরেরটাতে, দেখো বি নাম্বার রাইট। নেক্সট নাম্বার, হোয়াট টাইম অফ ডে ওয়াজ কনসিডার অ্যান্ড আনসেফ ফর মুলিয়া টু লিভ হার হেয়ার লস? মানে কোন সময়টা অ্যাকচুয়ালি চুল খুলে রেখে চলাটা উচিত না বা সেভ না বা ভালো না? অপশন আছে দেখো, বলেছে প্রথমত মর্নিং, হ্যাঁ সকালে তো অবশ্যই না, সকালের কথা তো প্রশ্নে বলা নেই বা গল্পে তো বলা নেই, তার মানে এটা ভুল। আফটারনুন বলতে দুপুরবেলা, সেটাও বলা নেই। টুয়ার্ড সানসেট অর্থাৎ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে, হ্যাঁ এটা কিন্তু মিলছে, আমরা কিন্তু এটাকে তাই বললাম, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। নেক্সট আছে দেখো পরেরটাতে টুয়ার্ড সানসেট। নেক্সট নাম্বার, হু ওয়াজ নট প্রেজেন্ট অ্যাট অনিলস ফ্ল্যাট দ্যাট ইভিনিং? ওই দিনকার অনিলদের যে ফ্ল্যাট ছিল সেখানে কে ছিলেন না? আমরা পড়তে বলেছিলাম যে অনিলের বাবা কি আউট অফ টাউন গেছিলেন, অর্থাৎ শহরের বাইরে গেছিলেন। দেখো অপশন নাম্বার এতে আছে অনিল ফাদার্স, তাই না? তার মানে অপশন নাম্বার এ ইজ কারেক্ট। চলো নেক্সট প্রশ্ন দেখো, তাই আছে অনিলস ফাদার। এবার দেখো বলছে রাইট টি ফর ট্রু অর এ ফর ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ যে সমস্ত বাক্যগুলো সত্য হবে তার পাশে টি লিখতে হবে, যেগুলো মিথ্যা হবে তার পাশে এফ লিখতে হবে, এবং তার পাশাপাশি তোমাকে যুক্তি দিতে হবে যেটা সত্য না মিথ্যা, অর্থাৎ আমাদের সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে, অর্থাৎ একটা পক্ষপাতী তুলনা কি একটা বাক্য দিতে লাগবে যে এটা যে সত্য তার কারণটা হচ্ছে এই বাক্যটা স্যার দিলাম। দেখুন আমরা কিন্তু এই বাক্যটা টেক্সটের থেকে নিয়ে নেব। হ্যাঁ দেখো প্রথম প্রশ্ন, অনিলস মাদার ওয়াজ নলেজেবল অ্যাবাউট সায়েন্স? অনিলের মায়ের বিজ্ঞান সংক্রান্ত প্রচুর জ্ঞান ছিল। না এটা কিন্তু ভুল ছিল, কারণ তার কি ছিল ভূত আত্মা প্রেতাত্মা, ভূত আত্মা প্রেতাত্মা ইত্যাদি সম্পর্কে কিন্তু তার কিন্তু প্রচুর নলেজ ছিল, সেটা কিন্তু ভুল। এখানে আছে বিজ্ঞান, কিন্তু আমরা অ্যাকচুয়ালি টেক্সটে বললাম কি ভূত প্রেত ইত্যাদি সংক্রান্ত, অর্থাৎ এটা ভুল। তাহলে পাশে লিখবো ফলস, তো তাই লিখলাম দেখো ফলস। আবার সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবো, অনিলস মাদার মেমোরি ওয়াজ স্টোর্ড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোরস, স্পিরিটস, ঘোস্ট ইত্যাদি। নেক্সট, মুলিয়া হ্যাড ওয়েল হার হেয়ার বিফোর কামিং আউট অন দ্য বারান্দা। এখানে বলছি কি যে মুলিয়া ওই বারান্দা দিয়ে যখন হাঁটছিল তখন তার মাথাতে চুল দিয়ে, মানে মাথার চুলগুলো কি ছিল, তেল দিয়ে মাখা ছিল, অর্থাৎ তেল মেখেছিল তার মাথাতে। এটা তো একদমই ভুল, কারণ সে তেল ছাড়াই কী করেছিল, অর্থাৎ তেল মাখেনি দেখে সে বারান্দা দিয়ে হাঁটছিল চুল খোলা রেখে, অর্থাৎ এটা ফলস হবে। দেখো পাশে লিখবো ফলস সাপোর্টিং স্টেটমেন্টে। মুলিয়া যে কথাটা বলেছিল, বাট আই হ্যাভ নট ওয়েট সেট মুলিয়া, অর্থাৎ মুলিয়া বললো যে আমি এখনও তো তেলই মাখিনি চুলে, তো কী করে চুলটা বাঁধবো। নেক্সট দেখো 3 নম্বর, অনিলস মাদার টোল স্টোরি অফ স্পিরিট অ্যান্ড ঘোস্ট? অনিলের মা কি করতো যে বিভিন্ন রকম ভূত প্রেত ইত্যাদি সংক্রান্ত যে তত্ত্বগুলো রয়েছে, অর্থাৎ ভূতের গল্প, প্রেতাত্মার গল্প, আত্মার গল্প ইত্যাদি সংক্রান্ত তত্ত্বগুলো কিন্তু বা ইত্যাদি গল্প কিন্তু শোনাতেন। হ্যাঁ এটা সত্যি, তার জন্য পাশে দেখো লিখবো টি। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো বলা হচ্ছে অনিলস মাদার বিগান টু টেল আস অ্যাবাউট দ্য ভ্যারিয়াস টাইপ অফ ঘোস্ট সি হ্যাড নোন, মানে অনিলের মা বিভিন্ন ভূতপ্রেত সংক্রান্ত বিভিন্ন রকম গল্প জানতেন, সেগুলো আমাদেরকে শোনাতেন বা জানাতেন। নেক্সট 4 নম্বর, অনিলস ফাদার ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য ফ্ল্যাট দ্যাট ইভিনিং? অনিলের বাবা সেদিনকার ফ্ল্যাটের মধ্যে ছিল, এটা তো একদম ফলস, কারণ এটা ভুল। দেখো তার জন্য পাশে লিখলাম এফ। সাপোর্টিং স্টেটমেন্টে লিখবো অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন দ্যাট ইভিনিং। দেখো টেক্সটে কিন্তু বলা হচ্ছে যে অনিলের বাবা সেদিনকার শহরের বাইরে ছিলেন, তো শহরের বাইরে থাকলে অবশ্যই তার ফ্ল্যাটে থাকবেন না, বাস স্টেটমেন্ট হয়ে গেল। নেক্সট দেখো অ্যান্সার বলছে, কোশ্চেন অ্যান্সার বলছে যে 5টা আছে, 5 নম্বর, 5টা প্রশ্ন, 5 নম্বর। 1 নম্বরে, হোয়াট ওয়াজ অনিলস মাদার নলেজেবল অ্যাবাউট? অনিলের মায়ের কোন সম্পর্কে প্রচুর জ্ঞান ছিল? তো আমরা একটু আগে বললাম কিসের সম্পর্কে ছিল, যে ভূত পেত, তাই না, ফোকলোরসের স্পিরিচুয়াল ঘটনাগুলোর মধ্যে বিভিন্ন রকম ভূত পেত সংক্রান্ত, তো আমরা সেটাই লিখবো। দেখো লিখলাম দ্য ফোকলোর অ্যান্ড স্টোরিজ অফ স্পিরিট অ্যান্ড মিসিভিয়াস ঘোস্ট। চলো দেখো নেক্সট প্রশ্ন, হোয়ার ডিড অনিলস ফ্রেন্ড স্টে ওভার নাইট? অনিলের বন্ধু সারা রাত কোথায় ছিলেন? তো আমরা তো এটা জানি যে অনিলের যে বন্ধুগুলো ছিল সেটা কোথায় ছিল, অনিলস আপার স্টোরি ফ্ল্যাট ইন দ্য বাজার, মানে ওদের যে সেকেন্ড ফ্লোরটা ছিল না বাজারের সাইডে একটা ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটে কিন্তু ছিল। নেক্সট দেখো বলেছে হোয়াই ডিড অনিলস মাদার অ্যাডভাইস মুলিয়া টু টাই হার হেয়ার? তো বলছে যে অনিলের মা ওই মুলিয়াকে কেন বলছিল যে তুমি চুলগুলো করো, বাঁধো, কারণটা কি, যে ভূত পেত আসতে পারে, তোমার উপর ভর করতে পারে, তোমাকে নিয়ে যেতে পারে, বা সেটাই দেখো লিখবো। অ্যাজ টু প্রোটেক্ট হার ফ্রম জিন্স হু আর অ্যাট্রাক্টেড হার টু লং হেয়ার,
সেই সমস্ত ভূত প্রেতগুলো আসতে পারে যেগুলো কি মুলিয়ার চুলগুলো দেখে অ্যাট্রাকটিভ হতে পারে, পাগল হয়ে যেতে পারে এবং মুলিয়াকে নিয়ে চলে যেতে পারে, ব্যাস সেটাই। নেক্সট দেখো, হোয়াট টাইপস অফ ওয়ান ডে ওয়াজ কনসিডার আনসেফ ফর মুলিয়া টু লিভ হ্যালোস। মানে মুলিয়াকে বলা হচ্ছিল যে কখন সময়টা সব থেকে বেশি ভয়ানক বা কখন সময়টা অ্যাকচুয়ালি ভালো না, ভয়ের একটা কারণ হতে পারে। তো আমরা গল্পতে বললাম যে সেটা হচ্ছে কি ইভিনিং টাইমসে, তাই না, মানে আই মিন সানসেটের পর, অর্থাৎ সূর্যাস্তের পরপরই, তাই না। তো এখানে লিখবো টুয়ার্ড সানসেট, যখন সূর্যাস্ত হচ্ছে তারপরে এই ঘটনাটা হতে পারে, মানে এরকম একটা ভয়ানক পরিবেশ তৈরি হতে পারে তোমার জন্য অন্তত মুলিয়া। নেক্সট দেখো 4 নম্বর বলেছে হোয়াট সুপার ন্যাচারাল, এখানে বলছে সুপার ন্যাচারাল বিং ডিড অন হিজ মাদার ওয়ান মুলিয়া অ্যাবাউট। তো দেখো এটা কী হবে যে সুপার ন্যাচারাল কথা তো বলা হচ্ছে, যে কোন কথাটা বলা হচ্ছে এখানে, জিনের ব্যাপারটা, ওই যে ভূত প্রেত মানে জিনটাকে বলা হয় জিনস। নেক্সট 5 নাম্বার, ওয়াই ওয়াজ অনিলস ফাদার নট প্রেজেন্ট দ্যাট ইভিনিং। অনিলের বাবা সেদিনকার ছিল না কেন? থাকবে কী করে, তিনি তো শহরের বাইরে গেছিলেন। তো ইংলিশে কী বলে, ইউ ওয়াজ আউট অফ টাউন, তার জন্য। নেক্সট দেখো বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্স, 4টে প্রশ্ন 4 নাম্বার আমাদের কমপ্লিট করতে হবে। অনিলস মাদার ওয়াজ নলেজেবল অ্যাবাউট, অনিলের মায়ের অনেক অনেক জ্ঞান ছিল কিসের প্রতি, অবশ্যই ফোকলোর অ্যান্ড স্পিরিচুয়াল যে ঘোস্ট টোস্ট ইত্যাদি সংক্রান্ত, না, তাই লিখবো দেখো ফোকলোরস অ্যান্ড স্টোরি অফ স্পিরিট অ্যান্ড ঘোস্ট। নেক্সট 2 নম্বর, অনিলস মাদার অ্যাডভাইস মুলিয়া টু ড্যাশ হার হেয়ার। অনিলের মা মুলিয়াকে কী বলেছিল, চুলগুলো কী করতে বলেছিল, টাই অর্থাৎ বেঁধে রাখতে বলেছিল। তো আমরা লিখবো দেখো টাই এ নট ইন ইট, একটা গিটু দিতে বা গিটু না কি বলে, গিটু দিতে বা বেঁধে রাখতে বলছিল চুলগুলো, যেটা করে সাধারণত। তাই অ্যাকর্ডিং টু অনিলস মাদার জিন্স আর অ্যাট্রাকটিভ টু, অনিলের মা বলেছিল কি যে জিনগুলো কিসের প্রতি অ্যাট্রাকটিভ বা আকর্ষিত হয়, বলেছে যে যাদের লং লং হেয়ার থাকবে, আই মিন চেয়ার কেন বলি, হেয়ার বলতে চুল থাকবে তাদের প্রতি, এবং যাদের চোখগুলো বেশ সুন্দর কালো থাকবে তাদের। তো তাই আমরা লিখবো দেখো লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস। নেক্সট বলছে 4 নম্বরে দেখো, মুলিয়া হ্যাড জাস্ট টেকেন এ ড্যাশ বিফোর কামিং আউট অন দ্য বারান্দা। যখন বারান্দাতে এলো তার আগে মুলিয়া কী করে এলো, আমরা বললাম না, এটাকে বললাম যে সেটা হচ্ছে কি একটা স্নান করে এলো, বাথ, যেটাকে ইংলিশ বলে বাথ, লিখবো বাথ। নেক্সট বলেছে দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। এখানে আরেকটা আনসিন প্যাসেজ দেওয়া হলো এবং সেই আনসিন প্যাসেজ সংক্রান্ত কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আমাদের সুন্দর করে সলভ করতে হবে। চলো এবার আমরা পড়া শুরু করে দিই। দ্য ওয়ান ইজ স্ট্রিট ভেন্ডর রাজ, মানে রাস্তার পাশে যে সমস্ত লোকগুলো দোকান বসায় তাদেরকে বলা হয় স্ট্রিট ভেন্ডর। দেখবে অনেক ক্ষেত্রে কিন্তু রাস্তার পাশে অনেক লোক, সে সবজির দোকান হতে পারে, ফলের দোকান হতে পারে, বিভিন্ন ফুডের দোকান হতে পারে, দেখবে স্ট্রিট ফুডের যে দোকানগুলো হয় রাস্তার ঠিক পাশাপাশি দেখবে দোকান বসে, সেগুলোকে স্ট্রিট ভেন্ডর বলে। এ পোর স্ট্রিট ভেন্ডর সোল ফ্রুট অন দ্য রোড সাইড। বলছে রাজ নামে একটা সৎ রাস্তার পাশে একটা ভেন্ডর ছিল, ঠিক আছে, যে কী করতো, যে সে ফল বিক্রি করতো একটা রোডের সাইডে, এবং সে কিন্তু খুব গরিব ছিল। তার মানে একটা গরিব কী ছিল, একটা গরিব স্ট্রিট ভেন্ডর ছিল যে রাস্তার পাশে দোকান লাগাতো, সে কী করতো, ফল বিক্রি করতো, বেশ ভালো। ওয়ান ডে এ ওয়েলথি কাস্টমার ড্রপ এ ওয়ালেট কন্টেনিং $1,000। একদিনকে কী হলো, তার দোকানে একটা খুব ধনী লেভেলের একটা কাস্টমার এলো, মানে খরিদ্দার এলো। আসার পরে কী করলো, যে কিছু একটা নিল এবং তার পাশাপাশি তার কাছে একটা কী ছিল, ওয়ালেট ছিল, মানি ব্যাগ ছিল। সেই মানি ব্যাগের মধ্যে কিন্তু $1,000 অর্থাৎ অনেকগুলো টাকা ছিল। এবং সে কী করেছিল, যে সেই রাজের যে দোকানটা, ফলের দোকানটা, সেখানে কিন্তু ফেলে রেখে চলে গেছিলো। রাজ ফাউন্ড ইট, মানে ভুল করে রেখে গেছিলো। রাজ ফাউন্ড ইট অ্যান্ড রিটার্ন ইট টু দ্য কাস্টমার। রাজ হঠাৎ করে সেটাকে খুঁজে পেলো, খুঁজে পাওয়ার পরে কী করলো, সেই কাস্টমার, যে ধনী কাস্টমারটা ছিল, তাকে বললো, এই যে নিন, এই যে আপনার ওয়ালেট যেটা আপনি খুঁজছেন, এই যে এখানে পড়ে আছে, নিন। ডিসপাইট হিজ ফ্যামিলিজ ফিনান্সিয়াল স্ট্রাগল। যদিও রাজ কিন্তু খুব ভালো ছিল না, রাজ ভালো ছিল না বলতে, আরে বাবা আর্থিক দিক দিয়ে সে গরিব ছিল, এমনি সব ব্যাপারে সে ভালো, সে তো অনেক সৎ, সব ব্যাপারে ভালো, কিন্তু আর্থিক দিক দিয়ে সে ভালো বলতে ঠিক ছিল না। অর্থাৎ সে আর্থিক দিক দিয়ে সংকট অনুভব করছিল, সে এবং তার পুরো পরিবার। একটা গরিব, একটা কষ্টময় জগৎ থাকা সত্ত্বেও, একটা অর্থ সংকট থাকা সত্ত্বেও কিন্তু সেই টাকাটা সে কী হলো, ঘুরিয়ে দিল। সত্যি মানুষ তো খুব ভালোই এই ব্যাপার, তাই না। তারপর বলছে দেখো, দ্য কাস্টমার টাচ বাই রাজ অনেস্টি। সেই কাস্টমারের রাজের এই ব্যবহারটাতে কী করলো, তার মন ছুঁয়ে গেল। রিওয়ার্ডেড হিম উইথ $200। এবং যখনই রাজের এই ব্যবহারটা পেয়ে সেই কাস্টমারটা মুগ্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে কী করলো, রাজকে $200 দিয়ে দিল, যে না তুমি খুব সুন্দর একটা কাজ করেছো, তোমার এরকম সততা লোক, অর্থাৎ এরকম সৎ বা ভদ্র মানুষ এখনকার দিনে দেখা যায় না, আমি এটা দেখে মুগ্ধ হয়ে গেছি, এবং এই ব্যাপারে তোমাকে আমি $200 গিফটও করতে চাই। এটা তোমার হচ্ছে কি, এটা তোমার হচ্ছে সাম্মানিক বা তোমার পুরস্কার। রাজ ইন্টিগ্রিটি আর্ন হিম রেসপেক্ট অ্যান্ড মোর কাস্টমার্স।
সত্যি তো এরকম একটা মুগ্ধকর পরিবেশ বা মুগ্ধকর ঘটনাটা অবাক করার বিষয়, তাই না? তো রাজ কিন্তু এটা সাক্ষী, রাজ কিন্তু এটা পেলো, এবং তার পাশাপাশি শুধুমাত্র এই যে তার কাছে যে রিওয়ার্ড পেলো, শুধু রিওয়ার্ড না, তার পাশাপাশি কী হলো যে আশেপাশের লোকগুলো দেখলো বিষয়টা তো খুব ভালো, খুব সুন্দর একটা ভেন্ডর, স্ট্রিট ভেন্ডর, এত সৎ, এবং এর পাশাপাশি তার ব্যবহার কী হলো, ব্যবহারে অনেক কাস্টমার কিন্তু বাড়া শুরু করলো, অর্থাৎ তার দোকানে কিন্তু আবার ভিড় করা শুরু করলো, অনেক লোক আসা যা আনাগোনা করা শুরু করলো, অর্থাৎ অনেক লোক আসছে কিনছে। এবার কিন্তু আর যে রাজের যে আর্থিক যে পরিবেশটা সেটাও কিন্তু চেঞ্জ হওয়া শুরু করলো। তাহলে দেখলে তো, সৎ থাকলে পরে লাইফে একটা না একটা সময় তোমার ভালো সময় আসবেই। তো প্রত্যেকটা লোকেরই কিন্তু সৎ এবং ভালোভাবে থাকা উচিত, তাই না? তো খুব সুন্দর একটা গল্প আমি চুজ করছিলাম এবং তোমাদের জন্য দিলাম। চলো এবার আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করি। রাইট টি ফর ট্রু আর এ ফর ফলস, অর্থাৎ যেগুলো বাক্য সঠিক তার পাশে টি, এবং যেগুলো ভুল তার পাশে এফ লিখতে হবে। তো এক নম্বর বলছে রাজ ওয়াজ এ ওয়েলথি স্ট্রিট ভেন্ডর। রাজ হচ্ছে খুব বড় লোক একটা রাস্তার পাশে দোকানদার একজন, তাই না? বলছে যে রাজ রাস্তার পাশে দোকান করতো এবং সে আর্থিক দিক দিয়ে অনেক বেশি বড় লোক ছিল। আদৌ দোকানটা ছিল না, রাজ তো গরিব ছিল, তাই না? তাহলে আমরা লিখবো, কী লিখবো বলো? এফ লিখবো, মানে ফলস লিখবো। ওয়েলথি মানে বড় লোক, কিন্তু রাজ তো পোর ছিল। নেক্সট বলেছে দ্য কাস্টমার লস্ট $500। বলছে যে কাস্টমার $500 মানে $500 হারিয়েছিল। এটা তো ভুল, কারণ কাস্টমারের ওয়ালেটে কত ছিল? $1000 ছিল, তাই জন্য পাশে দেখো আমরা লিখবো এফ। নেক্সট দেখো বলো রাজ রিটার্ন দ্য ওয়ালেট টু দ্য কাস্টমার। রাজ কী করেছিল যে ওই যে কাস্টমার আছে তাকে তার ওয়ালেটটা ঘুরিয়ে দিয়েছিল। এটা তো একদম ঠিক, তার জন্য দেখো পাশে আমরা টি লিখলাম। নেক্সট দেখো বলছে রাজ ইন্টিগ্রিটি আর্ন হিম মোর কাস্টমার। রাজের এই ভদ্র ব্যবহার এবং সততাপূর্ণ ব্যবহারের জন্য সে কিন্তু অনেক 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 কাস্টমার পেল, অর্থাৎ তার দোকানে কিন্তু অনেক লোক আনাগোনা শুরু করলো বিভিন্ন জিনিস কেনাকাটির জন্য, তাই না? এটা তো ঠিক, সত্য, তার জন্য আমরা পাশে লিখবো টি। নেক্সট দেখো বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ যেগুলো সত্যি তার পাশে সঠিক তাদের পাশে আমাদের কী লিখতে হবে? টিক বা সেই অপশনটা আমাদের চুজ করতে হবে। অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো বলেছে হোয়াট ডিড দ্য কাস্টমার ড্রপ। ওই যে কাস্টমারটা ছিল সে কী হারিয়েছিল? ফোন? না, একদম না। ওয়ালেট? হ্যাঁ, একদম ঠিক, ওয়ালেটই হারিয়েছিল। তার মানে অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট। পাশে লিখবো দেখো অপশন নম্বর বি, ওয়ালেট। নেক্সট 2 নম্বর হাউ মাচ মানি ওয়াজ ইন দ্য ওয়ালেট। মানে ওই ওয়ালেটের মধ্যে কত টাকা ছিল? আমরা জানি যে $1000 ছিল, দেখো অপশন নম্বর বিতে তাই আছে $1000, লিখবো যে $1000। নেক্সট হোয়াট ডিড রাজ ইন্টিগ্রিটি অন হিম। ওই যে রাজ যে ছিল তার এই ভদ্রতা বা যাই করুক না কেন তার জন্য সে কী পেল? মানি অনলি, টাকা পেয়েছিল? না, টাকা তো পেয়েছিল, কিন্তু তার পাশাপাশি সে সম্মান, তার পাশাপাশি অনেক কাস্টমার পেয়েছিল। তাহলে অপশন নাম্বার এ তো হচ্ছে না। রেসপেক্ট অনলি, না, শুধু সম্মান না, তার সঙ্গে সঙ্গে মানি পেয়েছিল, তেমন দুটো হচ্ছে না। কিন্তু অপশন নাম্বার সিতে থেকে বলেছে রেসপেক্ট, হ্যাঁ একদম ঠিক, অ্যান্ড মোর কাস্টমার, হ্যাঁ এটাও ঠিক যে অনেক কাস্টমার পেয়েছিল এবং সম্মানও পেয়েছিল। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। নেক্সট হু রিওয়ার্ড রাজ। রাজকে কে সম্মান করেছিল? অবশ্যই আমরা বলবো যে ওই যে একটা কাস্টমার ছিল সেই কাস্টমারটা। তো আমরা লিখবো দেখো অপশন নাম্বার বি, দ্য কাস্টমার। তারপরে দেখো বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স। 4টে প্রশ্ন, 4 নম্বর, আমাদের এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে রাজ সোল্ড ড্যাশ অন দ্য রোড সাইড। রাজ রোডের পাশে কী বিক্রি করতো? অবশ্যই ফ্রুটস। অ্যান্সার লিখবে দেখো ফ্রুটস। নেক্সট 2 নম্বর দ্য কাস্টমার ড্রপ এ ওয়ালেট কন্টেনিং। কাস্টমার যে ওয়ালেটটা ফেলেছে মানে হারিয়েছিল বা পড়ে গেছিলো তার কাছ থেকে, তার মধ্যে কী ছিল? $1000 ছিল, তো লিখবো $1000। নেক্সট রাজ অনেস্টি আর্ট হিম ড্যাশ। রাজের ভদ্রতাতে সে কী পেয়েছিল? রেসপেক্ট পেয়েছিল, অবশ্যই রেসপেক্ট, এবং প্রচুর প্রচুর কাস্টমার পেয়েছিল। নেক্সট দেখা বলেছে দ্য কাস্টমার রিওয়ার্ডেড রাজ উইথ। কাস্টমার রাজকে কী দিয়েছিল? $200 দিয়েছিল, তাই না? পাশে লিখলাম $200। নেক্সট গ্রামার অ্যান্ড ভোকাবুলারির কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বেছে দিলাম তোমাদের। দেখো কমপ্লিট দ্য ফলোয়িং কম্প্রিহেনশন অন বাই কারেক্টলি চুজিং দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স গিভেন বিলো। এখানে কিছু অপশন রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক করে বসবে সেগুলো আমাদের বসাতে হবে। দেখো এখানে যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোতে এই শব্দগুলো আমাদের বসাতে হবে। প্রথম রয়েছে দেখো অ্যাজ ড্যাশ অ্যাজ কোল। আমরা বলতে পারি যে অ্যাজ ড্যাশ অ্যাজ কোল। কোল মানে তো কালো, তাই না? তো এটা হলো কয়লার মতো কালো, এটা হলো কয়লার মতো কালো। দেখো কয়লা তো আছে কিন্তু কালো তো নেই, আর কালো মানে ব্ল্যাক। দেখো এখানে একটা অপশনে তুমি একটা ওয়ার্ড পাবে, এই যে এখানে দেখো ব্ল্যাক, তাহলে আমাদের এখানে অবশ্যই ব্ল্যাক বসবে। তাহলে লিখবো অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, কয়লার মতো কালো। তাই লিখলাম দেখো অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল। নেক্সট বলছে অ্যাজ ড্যাশ অ্যাজ লায়ন। লায়ন বলতে কি? অবশ্যই সিংহ। সিংহ কী হয়? খুব ব্রেভ হয়, সাহসী হয়, তাই না? তাহলে লিখতে হবে অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। দেখো তাই লিখলাম অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। নেক্সট অ্যাজ ড্যাশ অ্যাজ ফায়ার। আগুনের মতো গরম। আগুনের মতো কি? গরম। গরম বলতে হট, তাহলে আমরা লিখবো অ্যাজ হট অ্যাজ ফায়ার। নেক্সট 4 নম্বর অ্যাজ ড্যাশ অ্যাজ পিকক। পিকক কি? পিকক কিন্তু অনেক প্রাউড, তাই না?
অনেক সুন্দর লাগে দেখতে, এবং পিককের যে পাখনাগুলো আছে, ময়ূরের যে পাখনাগুলো আছে ছড়িয়ে থাকে, সে তাকে কিন্তু খুব প্রাউডফুলি দেখা যায়। তো লিখতে হবে অ্যাজ এ প্রাউড অ্যাজ এ পিকক। নেক্সট কমপ্লিট দ্য সেন্টেন্স বিলো উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো রয়েছে তার প্রপার ফর্ম দিতে হবে। হয় না যে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এটা হয় না গুড, বেটার, বেস্ট, এই যে বিভিন্ন রকম যে ফর্ম রয়েছে সেই ফর্মগুলো আমাদের বসাতে হবে। 4টে প্রশ্ন, 4 নম্বর। 1 নম্বর, শি ইজ ড্যাশড বিউটিফুল দেন হার সিস্টার। লিখতে হবে শি ইজ মোর বিউটিফুল দেন হার সিস্টার। আমরা কী করে বুঝবো যে এখানে মোর শব্দটা ব্যবহার করবো? দেখো তার বোঝানোর জন্য আমি অবশ্যই বলবো কিছু ট্রিক ফলো করো। দেখো এখানে দেন থাকলে অবশ্যই মোর দিবে বা সেকেন্ড ফর্ম দেবে। যেরকম গুড, বেটার, তাহলে এখানে বেটার দিতে পারি। যদি যেরকম বিউটিফুল তো পরিবর্তন করা যাচ্ছে না, কিন্তু গুডটাকে পরিবর্তন করলে পরে কী থাকে, গুড বেটার, তাহলে বেটার ফর্মটা সেকেন্ড ফর্মটা দেবো। তো দেন থাকলে সেকেন্ড ফর্ম, আর দা থাকলে পরে কি, দা থাকলে লাস্ট ফর্ম, মানে থার্ড ফর্ম দিতে হবে। থার্ড ফর্মটা কী বলছে, গুড, বেটার, বেস্ট। তাহলে আমরা এখানে বলতে পারি মোর, তাই না, মোর, মোস্ট, তার মানে থার্ড ফর্মে কী হয়েছে, মোস্ট, তার মানে এখানে মোস্ট ইউজ করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? আর অ্যাজ থাকলে ফার্স্ট ফর্ম। চলো এবার আমরা সলভ করি বাকিগুলো। দ্য ড্যাশ পার্ট অফ দ্য স্টোরি ওয়াজ দ্য সারপ্রাইজ স্ট্যান্ডিং। তাহলে অবশ্যই বলবো ড্যাশ মোস্ট, দা আছে, দেখো এখানে প্রথমে 2 নম্বর, দেখো প্রথমে আছে দ্য মোস্ট ইন্টারেস্টিং হবে এখানে। নেক্সট, দিস ইজ দ্য ড্যাশ ম্যাথ প্রবলেম আই হ্যাভ আর সলভ। তো এখানে দেখো দা শব্দটা যেহেতু আছে, তাহলে আমি বলবো মোস্ট ডিফিকাল্ট। ওকে, মোস্ট ডিফিকাল্ট বলবো। নেক্সট 4 নম্বর, দ্য নিউ ফোন ইজ দেন প্রিভিয়াস মডেল। দেখো দেন আছে, তাহলে এখানে এক্সপেন্সিভ আছে, এক্সপেন্সিভটা কী হবে, মোর এক্সপেন্সিভ হবে। ব্যাস, দেখো তাই হলো এখানে। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো রয়েছে, যেরকম সি বলতে একটা ভার্ব রয়েছে দেখা, সেই দেখাটার সঠিক ফর্ম আমাদের এখানে বসাতে হবে। বুঝতে পারলে তো? চলো আমরা দেখি। আই ড্যাশ অর্থাৎ সি ইউ টুমোরো। তাহলে এখানে কী বলবো, দেখো এখানে বলবে শ্যাল সি, আমি তোমাকে কালকে দেখবো, তাই তো, মানে একটা ভবিষ্যতের কথা বলছে, তার জন্য শ্যাল আসলো এখানে। শ্যাল উইল ভবিষ্যতে বোঝাতে ব্যবহার করা হয়। নেক্সট নম্বর, দ্য স্টুডেন্ট ড্যাশ অর্থাৎ রাইট বলছে এ সামারি। স্টুডেন্টস অনেকগুলো স্টুডেন্ট, তাহলে বলবো দ্য স্টুডেন্ট আর রাইটিং, অর্থাৎ আমাদের এখানে অনেকগুলো ছাত্র কী করছে, সামারি লিখছে। তো এখানে কী হলো, রাইটটা হলো আর রাইটিং। নেক্সট 3 নম্বর, ড্যাশ, দেখো আই ড্যাশ, তারপর ফিনিশ মাই ওয়ার্ক ওয়েন মুক্তা কেম টু সি মি, এটা হবে দেখো হ্যাড ফিনিশড। নেক্সট বলছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল মডেলস। তো আমাদের সুইটেবল মডেলসের মাধ্যমে এগুলো পূরণ করতে হবে। 1 নম্বর আছে আই ড্যাশ স্পিক ইংলিশ, এখানে কী হবে আই ক্যান স্পিক ইংলিশ। 2 নম্বর আছে ইউ ড্যাশ গো নাও, ইউ মে, এখানে কী বলবে মে, ইউ মে গো নাও। নেক্সট 3 নম্বর আছে দেখো উই ড্যাশ হেল্প দ্য পোর, এখানে হবে শুড, উই শুড হেল্প দ্য পোর। নেক্সট 4 নম্বরে উই ইট সো দ্যাট উই ড্যাশ লিভ, এখানে অবশ্যই বলবে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। নেক্সট রাইটিং স্কিল, দেখো রাইটিং স্কিলের মোস্ট ইম্পর্টেন্ট 2টো প্রশ্ন আমি তোমাদের তুলে দিলাম, তোমাদের পরীক্ষার জন্য এই 2টো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। রাইট এ শর্ট বায়োগ্রাফি অফ রাজা রামমোহন রয় ইউজিং দ্য ফলোইং ইনফরমেশন, অর্থাৎ রাজা রামমোহন রায়ের সম্পর্কে একটা কী লিখতে হবে, একটা আত্মজীবনী বা বায়োগ্রাফি লিখতে হবে। নিচের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টের উপর ভিত্তি দেবে। কী পয়েন্টগুলো দেওয়া আছে দেখো, এগুলো কিন্তু হিন্স দেওয়া থাকবে পরীক্ষায়। নেম আছে রাজা রামমোহন রয়, আবার কোনো সময় হিন্স দেয় না, তো হিন্স যদি দেওয়া থাকে তো এই হিন্সের উপর বেস করে লিখতে হবে। তারপরে দেখো ডেট অফ বার্থ দেওয়া আছে, ফাদার অ্যান্ড মাদার, এডুকেশন, স্কলার, তারপরে কান্ট্রিজ ভিজিটেড, অ্যাচিভমেন্ট, তারপরে লাস্ট আছে ডেথ। হ্যাঁ, এবার চলো আমরা অ্যান্সারটা দেখি। অ্যান্সারটা কীভাবে লিখবো দেখো, রাজা রামমোহন রয় ওয়াজ এ ভিশনারি সোশ্যাল রিফর্মার অ্যান্ড স্কলার born on May 22, 1772 to Ramakant Roy and Tarini Devi. He campaigned Indian rights. রাজা রামমোহন রায় কিন্তু ভারতবর্ষের একজন বিখ্যাত লোক ছিলেন, তাই না, আমাদের সমাজসেবক বা সমাজ সংস্কারক হিসেবে কিন্তু খুব বিখ্যাত। যিনি কী করেছিলেন, যিনি হচ্ছে 1772 খ্রিস্টাব্দের 22 মেতে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম রমাকান্ত রয় অ্যান্ড মা হচ্ছে তারিণী দেবী। তো বলছে দেখো এডুকেটেড ইন অ্যারবিক, পার্সিয়ান, সংস্কৃত, ইংলিশ, ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ অ্যান্ড তিবেতিয়ান। তিনি কিন্তু অনেক রকম ভাষা জানতেন। দেখো অ্যারবিক জানতেন, পার্সিয়ান জানতেন, সংস্কৃত জানতেন, ইংলিশ জানতেন, ল্যাটিন জানতেন, গ্রিক জানতেন, ফ্রেঞ্চ জানতেন এবং তিবেতিয়ান। হি ট্রাভেল টু তিব্বত অ্যান্ড ইংল্যান্ড, তিনি তিব্বতেও গেছিলেন এবং ইংল্যান্ডেও গেছিলেন। রামন অ্যাডভোকেটেড ফর মনোথিস্ট ওয়ার্শিপ অ্যান্ড সোশ্যাল রিফর্ম থ্রু দ্য ব্রাহ্ম সমাজের সাথে কিন্তু তিনি যুক্ত ছিলেন। আমরা ইতিহাসে পড়ি কিন্তু, তাই না, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি সমাজে অনেক রকম কিন্তু রিফর্মার, অর্থাৎ সমাজে কিন্তু অনেক রকম চেঞ্জও নিয়ে এসেছিলেন, বেদ ইত্যাদির ব্যাপারটা নিয়ে, তা জানো তো এগুলো ব্যাপারে তোমরা। হি অ্যাবলিশ সতী, দেখো 1829 অ্যান্ড কম্পেনিড ওমেন্স রাইট, এডুকেশন অ্যান্ড প্রপার্টিজ, ইনহেরিটেন্স। দেখো তোমরা সতীদাহ প্রথা সম্পর্কে শুনেছো না, তো সেটাই বলছি, সতীদাহ প্রথা সম্পর্কে কিন্তু তিনি আইন নিয়ে এসেছিলেন
এবং মহিলাদের সম্পর্কে কিন্তু তিনি কী করেছিলেন, বিভিন্ন টাইপের আন্দোলন লড়েছিলেন। আন্দোলন বলতে কি, তাদের যে অধিকারগুলো রয়েছে, তাদের শিক্ষাতে হোক, প্রপার্টিতে হোক, বলতে সম্পত্তিতে বা শিক্ষাতে বা বিভিন্ন রকম সামাজিক যে রয়েছে সেগুলো সব ব্যাপারে কিন্তু তিনি লড়েছিলেন। এ প্রোফাইলিক উইচ রাইটার হিজ বুকস স্পার্ক ক্রিটিক্যাল ডিসকাশন, মানে তিনি যে লেখালেখিগুলো করতেন সেগুলো কিন্তু ক্রিটিক্যাল কিছু ডিসকাশন করতেন, তাই না? রামমোহন ডাইড অন সেপ্টেম্বর 27, 1833 ইন ব্রিস্টল, ইংল্যান্ড। তিনি কিন্তু ইংল্যান্ডের ব্রিস্টলে মারা গেছিলেন। অ্যান্ড ওয়াজ বার্ড ইন অ্যারনস ভ্যালে সেমেটারি, যাক ওখানে তার মানে রেখে দিয়েছিল তার ইয়েটা লাস্ট পর্যন্ত তাকে। হিজ লেগেসি ইন্সপায়ার্ড ইন্ডিয়ান্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ pioneering social reformer, educationist and human rights companion। সত্যি তার যে জীবনী, সেই জীবনী কিন্তু সাধারণ মানুষকে খুব ইন্সপায়ার করে, সারা ভারতবর্ষের লোককে। কারণ তিনি সত্যিকারই একটা কিন্তু শিক্ষাবিদ ছিলেন, একটা কি বলবো যে সমাজ সংস্কারী ছিলেন, তাই না? সব ব্যাপারে কিন্তু সেরা ছিলেন। এটা কিন্তু এখন অনেক লোককে ইন্সপায়ার করে। দেখো তারপর হচ্ছে 2 নম্বর, রাইট আ প্যারাগ্রাফ অন এ ম্যাজিক শো, ইউজ দ্য ফলোইং পয়েন্টস। আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে ম্যাজিক শো সম্পর্কে এবং নিচের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টের উপর ভিত্তি করে। দেখো পয়েন্টগুলো কী রয়েছে, দেখো প্লেস the atmosphere, dress of the magician, trick that he performed, how you liked the show, did you feel interested in performing magic by yourself, conclusion। যাই হোক এই টপিকের উপর কিন্তু আমাদের একটা ম্যাজিক শো লিখতে হবে। আমি কিন্তু একটানা ভিডিও একদম একটানা স্টপ করে একটানা পড়ে যাচ্ছি, একদম রেস্ট ওয়েট কিচ্ছু নিচ্ছি না। তোমাদের যেহেতু পরীক্ষা, তাহলে রেস্ট নেওয়ার সময় নেই। তো তোমাদের জন্য আমি চেষ্টা করবো সব থেকে বেস্ট কালেকশন দেওয়ার। আর আমি চাইবো তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হোক। তো একটানা যেহেতু পড়ছি, কোনো রেস্ট নেই, একটানা বলছি, তো একটু প্রবলেম হতে পারে। তো তোমাদের পরীক্ষার জন্য আমার যত প্রবলেমই হোক আমি পাশে থাকছি এবং তোমাদের পরীক্ষা অনেক বেস্ট হোক তার জন্য চেষ্টা করব। তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। এখন দেখো এই ম্যাজিক শো সম্পর্কে আমরা এবার পড়বো। দেখো লিখবো আমরা, আই অ্যাটেন্ড এ মেসমারাইজিং ম্যাজিক শো অ্যাট দ্য সিটি অডিটোরিয়াম। মানে আমি একটা দুর্দশ লেভেলের একটা ম্যাজিক শো দেখলাম। কোথায়? ওই যে আমাদের শহরের যে অডিটোরিয়ামটা আছে সেই অডিটোরিয়ামে। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ ইলেকট্রিক উইথ দ্য ডিম লাইটস অ্যান্ড অ্যান্টিসিপেশন ফিলিং ইন দ্য এয়ার। মানে ওই যে দেখো ম্যাজিক শোতে কিন্তু বিভিন্ন রকম কারুকার্য হয়, বিভিন্ন টাইপের খেলাগুলো দেখায়, মানে ইলেকট্রিকের খেলা বলো যা বা ওই তাসের খেলাগুলো, মানে টোটাল মিলে ফাইটিংয়ের যে খেলাগুলো, মানে সব কিছু মিলে একটা লোমহর্ষ করা একটা পরিস্থিতি, সত্যি দেখতে অবাক লাগে। এখানকার ভাষা কিন্তু সবই খুব দুর্ধর্ষ লেভেল নেওয়া হয়েছে, যেন খুব ভালো একটা স্কোর করতে পারো। তুমি পড়ো তাহলে দেখবে যে কত সুন্দর ভাষা আমি এখানে ইউজ করলাম। দ্য ম্যাজিশিয়ান ড্রেস ইন দ্য স্লিক ব্ল্যাক টেল কোট। দেখো ম্যাজিশিয়ানগুলো সাধারণত কি হয়, কালো কালারের যে কোট পরে আসে, সেগুলো আমি বললাম যে তারা একটা কালো কালারের পরে আসছে, কোট পরে আসছে, মানে ডিফারেন্স লেভেলের একটা কী হয়, তার একটা কোট হয়, তাই না? সেটা বলছে পারফর্ম ব্রেথ টেকিং ট্রিক্স। মানে তিনি যে খেলাগুলো দেখাচ্ছিল, কোনো খেলা দেখে তো ভাই কী বলবো যে বাকরুদ্ধ হয় না, বাকরুদ্ধ বলতে নিঃশ্বাস মনে কিছু করার জন্য আমার নিঃশ্বাসটা মনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ও আচ্ছা, মানে হয় না যে খেলা দেখতে আমাদের মনে হয় যে বাপরে বাপ কী হচ্ছে, তো এই জন্য বললাম যে ব্রেথ টেকিং। তো নেক্সট বলছে দেখো ডিসপেয়ারিং অবজেক্ট লিমিটেশন অ্যান্ড সোয়িং থ্রু এ ওমেন। মানে বিভিন্ন টাইপের যে খেলনাগুলো আছে, একটা মহিলাকে নিয়ে খেলছে, তারপরে আরও বিভিন্ন টাইপের খেলনাগুলো রয়েছে ডিসপেয়ারিং অবজেক্ট। ওই যে দেখবা যে কোনো মহিলাকে নিয়ে দেখবে যে ম্যাজিক শোতে এটা করছে, তাই না? দেখা যায় অনেক সময় দেখা যায় না যে আমরা দেখেছি যে একটা মহিলা দুটো হয়ে যাচ্ছে, বা কোনো একটা লোককে দেখা যাচ্ছে দুটো পার্ট করে ফেলছে, এরকম কিন্তু প্রচুর রকমের জিনিস হয় না? তো সেইগুলোই বলছে, বিভিন্ন রকম যে খেলা ম্যাজিক শোতে হয় সেটাই বলছে এখানে। দ্য পিস এস বিট রেজিস্টেন্স ওয়াজ আ ট্রান্সফর্মিং ফ্লাওয়ার্স ইন্টু এ ফ্লাটারিং ফিচার। অনেক সময় হয় না যে কোনো সময় দেখবা যে কোনো সময় একটা ফুল রয়েছে, সেই ফুলগুলোকে অনেক সময় দেখা যায় যে পায়রা বানিয়ে দিচ্ছে, তাই না? এরকম ঘটনাও কিন্তু আমরা দেখেছি। আই ওয়াজ এন্টারিং হাউ বি অ্যাজ ইফ সাচ ইলিউশন। সত্যিকারে সবাই বলে যে ইলিউশন, মানে ইলিউশন বলে চোখের ধোকা, একটা ম্যাজিক শো, তাই না? এরকম বলে অনেকে। দ্য শো স্পার্কেড মা ইন্টারেস্ট ইন লার্নিং ম্যাজিক। মানে আমার কিন্তু দেখে মনে হচ্ছিলো যে ম্যাজিকটা যদি আমিও শিখতে পারতাম, বাস একটু দেখে শিখতে ইচ্ছে হচ্ছিল, বা বিকজ লাগছিল, দেখতে সুন্দর লাগছিল। দ্য ম্যাজিশিয়ান এক্সেপশনাল স্কিল অ্যান্ড শোম্যানশিপ মেড দ্য ইভিনিং আনফরগেটেবল। দেখো ওই আনফরগেটেবল বলতে মানে আমি কখনো ভুলছি না, এত সুন্দর একটা ম্যাজিক শো আমি দেখলাম, সেই ম্যাজিক শোটা আমার ব্রেনের মধ্যে এমনভাবে স্টোর হয়ে আছে, আমার এতটা ভালো লেগেছে যে সেটা আমি কখনো ভুলবো না। একটা স্মৃতির পটে আমি অনেকদিন ধরে রেখে দেবো বা ভুলবো না। আই লেফট আউটস্ট্র্যাক ইন্সপায়ার্ড অ্যান্ড ইগার টু অ্যাটেন্ড অ্যানাদার পারফরমেন্স। সত্যি এই ম্যাজিক শো দেখার পরেই আমি কিন্তু নিজে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি, আর ভালো লেগেছে। মনে হচ্ছে যে আরেকবার যদি আরেকটা দেখতে পারি অবশ্যই দেখবো। মানে আমি নিজে মোটিভেশন হলাম, ইন্সপায়ার হলাম যে নেক্সট কোনো শো দেখার জন্য। তোমাদের সামনে পরীক্ষা রয়েছে, তো এই টাইমটা অবশ্যই রিভিশন করে যাও, প্রত্যেকটা বই খুঁটে পড়ো, পরীক্ষার টাইম। তোমার পরীক্ষা সব থেকে বেস্ট হোক। দাদা ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার জন্য তোমাকে জানি বেস্ট অফ লাক।
খুব ভালো থেকো।